আমাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল। 3 তলা বাড়ি আমাদের, বাড়ির সামনে আমি রাস্তায় আমি আর মা ঘুরছি। আমি তারপরে যখন মাকে কল করছি আমি জানতে পারি যে আমার মাকে দরজা বন্ধ করে লক করে দিয়েছে। তো আমি বুঝতে পারলাম অ্যাস্ট্রোলজিও কত ফ্রড। কেন কি আমার কোনো ভাই হয়নি। আমার মায়ের কাছে শুনেছিলাম যখন আমি আমাকে হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছিল, আমার বাড়িতে শাঁখ বাজেনি। যেখানে বিচার ব্যবস্থা বসে আছে সেখানে বিচারের একটা বড় অবহেলা ছিল। আমার মাকে লাস্টে যে খাবারটা দেওয়া হতো, ছোট মাছের পিস বলাও ভুল। তুমি না চাইলে কেউ তোমাকে স্বাধীনতা অধিকার তোমার জায়গায় এসে দেবে না, ওটাকে নিজেকে নিয়ে নিতে হবে। তুমি যখন আমাকে হেল্প করনি, আমি ভুল করলে তুমি আমাকে বলারও কেউ না। টাকা না কথা বলে। মানুষ দান এই জন্যই করে নিজেকে দাতা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। পুত্র সন্তানের লোভ এখনো আছে, সবই মেয়ের দোষ। অটিস্টিক কেন ছানা হয়েছে, মেয়েকে ডিভোর্স দিয়ে দেওয়া হচ্ছে। আমি কন্যা সন্তান হয়েছি বলে বা আমার পরিবারে আর একটা পুত্র সন্তানের ইচ্ছা ছিল বলে আমি মিড ডে মিল স্কুলে পড়েছি। পাড়ার মোড় থেকে যখন আমার ওই লাল বাড়িটা দেখতাম আমি কাঁদতে শুরু করে দিতাম যে কেন এই বাড়িতে আসছি। আমি আমার বাড়ি মুখো হতেই চাই না, বাড়ির সামনে দিয়েও আমি যেতে চাই না। হ্যালো দর্শক, ওয়েলকাম টু আওয়ার ভয়েস। আমার কথা এপিসোড নিয়ে আমি সানায়া চলে এসেছি। আচ্ছা, পর্দার ওপারে আজকে যারা আছেন ছেলে মেয়ে সবাইকে 1 মিনিটের জন্য নিজেকে কন্যা সন্তান হিসাবে কল্পনা করতে বলবো। কারণটা বলছি, আপনি কল্পনা করুন আপনি এমন একটা শিক্ষিত পরিবারের কন্যা সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছেন যে পরিবারে দীর্ঘদিন সন্তানের মুখ দেখেননি কেউ। সেই পরিবারে ছেলে চান তারা, কিন্তু আপনি কন্যা সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছেন। এবার আপনি ভাবুন তো, আপনার সেই শিক্ষিত পরিবারের সকল সদস্য আপনাকে আনন্দের সাথে বরণ করে নেবে, নাকি কষ্ট পাবে, নাকি আপনাকে অস্বীকার করবে, নাকি আপনার মাকে দোষারোপ করবে? গল্পটা কিছুটা এরকম। আপনি ভাবতে থাকুন আপনার পরিবার কি করবে, কি করত। ততক্ষণে আমরা শুনবো আজকে আমাদের সাথে যিনি আছেন তাঁর জীবনে এরকম কিছু ঘটনা ঘটেছে, সেই গল্পটাই শুনবো। আজকে আমাদের সাথে আছে বসুধা বসু, যিনি ছোটবেলায় কন্যা সন্তান হিসাবে অবহেলার শিকার হয়েছেন, নিজের মাকে অত্যাচারিত হতে দেখেছেন। সেই মেয়েটাই আজকে একজন অধ্যাপিকা এবং সমাজের সেরা নারীর সম্মানও অর্জন করেছেন। প্রথমেই আওয়ার ভয়েসে স্বাগত জানাই বসুধা বসুকে। কেমন আছেন বলুন? প্রথমেই বলবো অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর দিন আমাকে উপহার দেওয়ার জন্য। আর যেহেতু এই ক্যামেরার বাইরে আমি আজকে সঞ্চালিকারও জীবনী কাহিনী শুনছিলাম, তো আমিও কিন্তু অনেকটা ইন্সপায়ার্ড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আওয়ার ভয়েসে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে যে আমাকে একটা সুন্দর দিন দেওয়া হলো, যাতে আমি আরো কিছু মানুষকে এগিয়ে আসতে একটু সাহায্য করতে পারি। যে রাত থাকবে, খালি দিনের আলোর জন্য আরেকটু অপেক্ষা করতে হবে, যাতে আরো কিছু মানুষ ইন্সপায়ার্ড হতে পারে, সেই জন্যই এসছি। কথা কিন্তু খুব সুন্দর বলেন। এতক্ষণ কথা বলছিলাম, শুনেছি উনি কিন্তু মডেলিংও করেন। মডেল হিসাবেও তিনি কিন্তু যথেষ্ট সফল একজন নারী। আর পড়াশোনা নিয়ে তো আমি শুনবো ওনার কাছে। ছোটবেলা থেকেই শুরু করি। আমরা তো সবাই প্রার্থনা করি যে কাশ ছোটবেলায় যদি ফিরে যেতে পারতাম, কিন্তু এই একজন মানুষ আছেন যিনি, ওনার ছোটবেলাটা এতটাই দুঃস্বপ্নের মতো ছিল যে ছোটবেলায় ফিরে যেতে চান না। সেই ছোটবেলা থেকেই শুনবো গল্পটা। মানুষ সবসময় বলে যে আমি আমার ছোটবেলা ফিরে পেতে চাই, আমি ছোটবেলার দুঃস্বপ্নও ফিরে পেতে চাই না। কেন কি আমার ছোটবেলা ভালোই কাটেনি। কেন কি আমি আমার মায়ের কাছে শুনেছিলাম যখন আমি আমাকে হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছিল, আমার বাড়িতে শাঁখ বাজেনি। হিন্দু পরিবারে যেটা হয়ে থাকে যে যখন আনা হয় একটা বরণের একটা সময় থাকে যে শাঁখ বাজবে, উলু দেবে। আমাকে যখন বাড়িতে ঢোকানো হয়েছিল তখন শাঁখ বাজেনি, উলু দেওয়া হয়নি। মানুষের এটা শুনে মনে হতেই পারে যে ও আচ্ছা, হয়তো এখনো সেরকম একটা অন্ধকার পরিবারের মানুষ। আমার পরিবারে আমার ঠাকুমা দাদু দুজনেই স্কুল টিচার ছিলেন। অ্যাডভোকেটস প্রচুর আছে, আমার কাকা পিসি অ্যাডভোকেটস, পিসে মশাই কাকিমা এরা প্রত্যেকে অ্যাডভোকেটস। তো যেখানে বিচার ব্যবস্থা বসে আছে সেখানে বিচারের একটা বড় অবহেলা ছিল। বলে না যে ওই প্রদীপের নিচে অন্ধকার, তো আমার পরিবারের এর থেকে ভালো উদাহরণ আর হতে পারে না। তো আমি ছোটবেলা থেকে দেখেছি যে আমার মাকে লাস্টে যে খাবারটা দেওয়া হতো, ছোট মাছের পিস বলাও ভুল। সেখানে কোনো মাছ থাকে বলে আমার মনে হয় না। আমার মা খুব উচ্চশিক্ষিত, আমার মা এখনো স্টুডেন্টদেরকে পড়ায়। তো আমি মাকে দেখেছি কোনো টুঁচা শব্দ করতে না। আমাদের একটা পিঁপড়ে কামড়ালেও তো আমরা আহু করি। এটা মনে হয় আমাদের সমাজের একটা ছোট্ট বেলা থেকে শিখিয়ে দেওয়া যে মেয়েদের না কোনো ব্যথা হতে পারে না, মেয়েদের না কোনো কষ্ট হতে পারে না।
মেয়েদেরকে একটু সহ্য করে নিতে হয়, সহ্য করতে Adjust করে হবে। নিতে হ্যাঁ হয়। মানে কথা আছে না যে সয় সে রয়, কিন্তু এটা আমার কাছে একটু বিপরীত, যে সয় তাকে সারা জীবন সয়ে যেতে হয়, সে ক্ষয়ে যায় ধীরে ধীরে। ক্ষয়ে যেতে হয়। আর এখন যখন আমি বড় হয়েছি আমার মনে হয় যে এই পুরোটাই না একটা প্রসেস ছিল। মানে যদি আমার রাস্তা খরস্রোতা না হতো, নদী আর বইতে পারতো না, আমার ওখানেই জার্নি শেষ হয়ে যেত। তো আমার রাস্তাটা খরস্রোতা এই জন্যই করা হয়েছিল যাতে আমি অনেক দূর বইতে পারি। যখন আমি বাবার দিক থেকে মানে বাবার বাড়ির দিক থেকে অত্যাচারিত হয়েছে, আমি যখন আমার মায়ের বাড়ির দিক থেকে একটা ভেবেছিলাম যে একটা হয়তো আমি আশ্রয় পাবো, তখন উল্টে বলা হয়েছিল যে সহ্য করে নিলেই তো হয়, মুখটা বন্ধ করে নিলেই তো হয়, এত প্রতিবাদ কিসের। তো আমার মনে হয়েছিল বাহ, মানুষ বলে না যে শিক্ষা নেই, কালচার নেই। আমি এমন শিক্ষিত পরিবার থেকে এসেছি যেখানে দুদিকই শিক্ষিত, কিন্তু আমার মনে হয় তারা পুঁথিগতভাবে শিক্ষিত, হয়তো সেই ডিগ্রি পেলে সমাজে তাদের একটা আলাদা স্থান হবে যেটা শিক্ষিত, কিন্তু অ্যাকচুয়ালি মানসিকতার দিক থেকে তারা অনেকটাই পিছিয়ে। একেবারেই। মানে উনি যে মায়ের কথা বললেন, আমরা ছোটবেলায় মেজ বউ ছোট বউ যে সিনেমাগুলো বাংলা সিনেমায় দেখেছি যে বউদের উপরে কিভাবে অত্যাচার করা হয়, তো সেই রকম কিছু দৃশ্য ছোটবেলা থেকে দেখেছে। এবং আমি শুনছিলাম যে উনি হিউম্যান রাইটসে কাজ করেন, তো উনি প্রতিবাদী একজন, মানে যেটা দেখেন সামনে বলে ফেলেন যে এটা ঠিক নয়। তো এই প্রতিবাদটা মানে কোথা থেকে? মা কি প্রতিবাদী? একদমই না। আমার মা হচ্ছে গিয়ে একটু সয়ে নে না, সহ্য করে নে না। আমার মায়েদের একটা ডাক নাম থাকে বাচ্চাদের দেওয়া, তো আমার মা সবসময় বলে বুয়া এখানে বলতে হবে না, কি দরকার। আমরা ছোটবেলায় মানে আমার মাকে আমি দেখেছি বাসে, যদি ছোটবেলায় তো বুঝতে পারতাম না এটাকে ইফটিজিং বলে, আচ্ছা। তোমার সাথে তো হচ্ছে না, সেই ছোটবেলায় আমার ইফটিজিং এর বয়সও না, কিন্তু হয়তো অন্য কোনো একটা, হয়তো সেই সময় কোনো একটা দিদির সাথে হচ্ছে, আমার মা বলতো হাত ধরে বুয়া। কিন্তু মানুষ এটা বোঝে না আমি যখন অন্যের বেলায় হাত এগোচ্ছি না, আমার বেলায় কেউ হাত এগোবে না। কেন কি সমাজে যা দেখে চলে আসছে না, সেটাই পরবর্তীকালে ক্যারি ফরওয়ার্ডেড হয়। প্রতিবাদ করতে হবে, সেই ছোটখাটো মানে আমার মাছের পিস নিয়েও আমাকে প্রতিবাদ করতে হবে। সবাই কিভাবে আমি ওকে এইটুকু ভাত দেওয়া হচ্ছে তো এইটুকু আমার অধিকার না। তোমার অধিকার যদি এতটা ভাত হয় তুমি সেটা চেয়ে নাও। তুমি না চাইলে কেউ তোমাকে স্বাধীনতা অধিকার তোমার জায়গায় এসে দেবেন, ওটাকে নিজেকে নিয়ে নিতে হবে। একদম। কিছু কিছু সময় অধিকার ছিনিয়ে নিতে হয়, অধিকার বুঝে নিতে হয় নিজেকেই। তবে আপনার মধ্যে এই প্রতিবাদী সত্তা কিভাবে এলো, কবে থেকে এলো? আমি যখন ছোটবেলায় দেখলাম যে সবার সাথে মানে আমার মায়ের সাথে হচ্ছে, আর সবাই সেখানে নীরব দর্শক হয়ে আছে, সবাই ভাবছে কোনো না কোনো সময় কিন্তু ঠিক হয়ে যাবে, বা ওদের ব্যাপার তো ওরা বুঝে নিক। আর তখনকার সময়, এখন আমি তাও দেখেছি যে ওয়ার্কিং উমেন একটা কনসেপ্ট আছে। আমার মা যখন আমার বাড়িতে পড়াতো, আমি দেখেছি আমার মায়ের সাথে কোনো মাও শিক্ষিত ছিলেন। শিক্ষিত ছিলেন, আমার মা বাড়িতে প্রচুর স্টুডেন্ট পড়াতেন। এবার কিছুটা আমাকে সময় দেওয়ার জন্য মা কোনো কাজে যুক্ত হয়নি সারাক্ষণের জন্য, বা অফিসের জন্য যুক্ত হয়নি। তো আমি দেখতাম যে আমার মাকে সবাই না খানিকটা, আমি কোনো কাজকে ছোট না বলেই বলছি, একটু মেড সার্ভেন্টের মতন কাজ করছে। আমি মেড সার্ভেন্টকে কোনোভাবে ছোট করছি না, কারণ কি তারা না থাকলে আমাদের বাড়ির কাজ হতো না। তিনিও একটা জীবিকার সাথে আছে, কিন্তু আমার মা উচ্চ শিক্ষিত, একাই করতেন সবকিছু। মানে সবাই হয়তো বসে আছে, উনি একাই করছেন, ওই জন্য আপনার এরকম মনে হয়? একাই করছেন। আর সবচেয়ে কথা হচ্ছে মানুষ না দিনের শেষে গিয়ে একটা অ্যাকনলেজমেন্ট চায়, কৃতজ্ঞতা স্বীকার। আমার মা হয়তো সবচেয়ে বেস্ট রান্নাটা করে দিয়েছে, পুরো এক ঘর অতিথির মধ্যে কি রান্না করেছো, নুন নেই। আজকে যদি আমি রিভিউটা এরকম আসছে, আচ্ছা, তখন আমি এক জায়গায় হয়ে দাঁড়িয়ে ভাবতাম এটা কি আমার মায়ের রিভিউ পাওয়ার কথা? সারাক্ষণ কেউ আমার মাকে হেল্প করলো না। তো আমার একটা কথা মনে হয়, আমি এখনো আমার কাজের জায়গাতেও বলি, তুমি যখন আমাকে হেল্প করনি, আমি ভুল করলে তুমি আমাকে বলারও কেউ না। কারণ কি যে করে সে ভুল করে, সে ভুল করে। আর যে কাজই করে না, ভুল হয়। আর যে কাজই করে না সে অন্যের ভুল খোঁজে, কারণ কি নিজে তো কিছু করছে না। তো এই জিনিসটা আমি দেখে এসেছি। আর আরো একটা জিনিস দেখেছি যে টাকা না কথা বলে পরিবারের ক্ষেত্রে। টাকার সাথে গয়না কি পরে আছো, তোমার কি ডেজিগনেশন, তোমার বরের কি চাকরি, সেটা ভীষণভাবে কথা বলে। আমার বাড়ির ক্ষেত্রেও সেম। শুধু কন্যা সন্তানের পাশাপাশি সেই সময়, মানে কি পরবর্তীকালে আমার বাবা একটা খুব বড় পজিশনে ছিল, তাই আমি বলবো না পরবর্তীকালে, কিন্তু হ্যাঁ সেই সময় আমার বাবার অর্থনৈতিক দিকটা একটু হলেও নিচে ছিল। তো আমি দেখতাম
পরিবারে যখন গেট টুগেদার হচ্ছে আমার বাবার ভ্যালুটা একটু কম, আর যেহেতু বাবার সাথে আমার মায়ের আমার ভ্যালুও কম। এখন মানুষ ভাবে যে কেন আমি যেখানে ইন্টারভিউ হচ্ছে পত্র পত্রিকা বা যে কোনো চ্যানেলেই বসুধা কেন আমাদের নাম বলছে না, কৃতজ্ঞতা স্বীকার কেন করছে না, একবার কেন বলা হচ্ছে না যে আমরাও একে হেল্প করেছি। সাহায্য বা কোনো কিছুই না এমনি এমনি হয় না। মানুষ দান এই জন্যই করে নিজেকে দাতা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, যে আমি দান করেছি, আমি দাতা, সবার কাছে এই রিভিউটা যাবে। কিন্তু আমার মাও সেখানে প্রচুর কন্ট্রিবিউশন করেছে। কেন কি কারোর বাড়িতে গিয়ে কাজ করার জন্য না আমরা কাউকে কিছু পেমেন্ট দিয়ে থাকি। তো আমি ভেবে নিলাম সেই পেমেন্টটাই আমার পেছনে করা হয়েছে। আমি মনে হয় না আমি কিছু ভুল ভাবছি, কেন কি এই পৃথিবী সাম্যতায় চলে। তো আমিও সেই সাম্যতা নিয়েই চলছি। আমার খারাপ দিন এখন আসছে না আমি বলছি না, খারাপ দিন এখনো আমার সাথে হয়। খালি আমি একটুখানি ধৈর্য রাখি যে ঠিক আছে, আলো আবার আসবে, খালি এই কুয়াশা, এই মেঘ, এই অন্ধকার আমার খালি চুপ করে একটু সহ্য করে যেতে হবে। একদম। এই যে কন্যা সন্তান নিয়ে যে বাড়িতে প্রবলেম, বাবাও কি কন্যা সন্তান মানে পুত্র সন্তান চাইতেন? অবশ্যই। বাবাও? এই পৃথিবীতে ভালো জিনিসটা কেউ ছেড়ে দিয়েছে আমার মনে হয় না। কিন্তু পুত্র সন্তান মানে ভালো আর কন্যা মানে খারাপ? এখনকার যুগেও আমাদের মনে হয় যে কন্যা সন্তান তো কিছুদিনের মধ্যে আমাদের পদবী বা গোত্রান্তর হয়ে যাবে। আমি অন্য সমাজ মানে অন্য সমাজ বলছি, অন্য পরিবারের ছানা পোনা বা অন্য পরিবারের যে লিনিয়েজ সেটা ক্যারি করব, জিন ক্যারি করব। কিন্তু যেহেতু পুত্র সন্তান হলে কি হবে, আমার পরিবারের যে নাম মানে আমি বসু সারনেম, তো আমার বসু সারনেমটাই কন্টিনিউয়েশন হচ্ছে। আমার যদি বিয়ে হয়ে যায় আমি সেই পরিবারের সারনেম কন্টিনিউয়েশন করব। তো পুত্র সন্তানের লোভ এখনো আছে, শুধু নিজেদের সারনেম টিকিয়ে রাখার জন্য, নিজের বংশকে টিকিয়ে রাখার জন্য। সারনেম তো কিন্তু সারনেম তো পুত্র কন্যা তো আমাদের নিজেদের হাতে নেই। আমাদের নিজেদের হাতে নেই, কিন্তু মানুষ না বোঝাবে কি করে? আমরা প্রত্যেকে শিক্ষিত, ক্লাস টেনের পাঠ্য বই যতদূর মানুষ পড়েছে, মানুষের তখনই বুঝে যাওয়া উচিত কন্যা সন্তান সন্তান হবে কি হবে না, যেরকমই সন্তান হোক, এটা কোনো কিছুই আমাদের হাতে নেই। আমার জিন, আমার জিন, আমার ক্রোমোজোম, আমার কোষের মধ্যে যদি কোনো সমস্যা থাকে আমার সন্তানের মধ্যেও সমস্যা আসবে। বিকজ এখন জিনিসটা শুধুমাত্র কন্যা সন্তান পুত্র সন্তানে আটকে নেই। এখনকার দিনের অনেক বাচ্চাদের মধ্যে অনেক রকম অটিস্টিক হচ্ছে, ডাউন সিনড্রোম হচ্ছে। ও মা, প্রবলেমটা কার? না মায়ের। সমস্যাটা কি? না মায়ের। যেন আমি ছেলেদেরকে কোনোভাবেই নিচু করছি না, হ্যাঁ, মানে আমার চোখে সব পুরুষই খারাপ এরকম একদমই আমি না। তো জিনিসটা হচ্ছে কি, আমি দেখেছি যে সবই মেয়ের দোষ। অটিস্টিক কেন ছানা হয়েছে, মেয়েকে ডিভোর্স দিয়ে দেওয়া হচ্ছে। কেন ডাউন সিনড্রোম হয়েছে, মায়ের দোষ। কিন্তু এটা তো কোষের হাতে, এটা তো ক্রোমোজোমের হাতে। ক্রোমোজোম কি বলেছে যেটা বাবার থেকে এসছি না মায়ের থেকে এসছি তারপরে আমার ক্রোমোজোমের সমস্যা হয়েছে? তাহলে কিন্তু মানুষ দোষারোপ খুব ভালো করে, কারণ মানুষ এটা ভাবে অন্যের ঘাড়ে দোষটা দিয়ে দিলে না আমি দোষমুক্ত হয়ে যেতে পারি, সেই জন্য। কিন্তু হ্যাঁ, আমার যে প্রসঙ্গে ছিলাম যে হ্যাঁ, আমার বাবারও ভীষণভাবে ইচ্ছা ছিল, কারণ কি আমি একটা কুষ্টি দেখেছিলাম। আমি যদিও বা ভীষণভাবে নাস্তিক, তারপরে আমি একদম কুসংস্কার মুক্ত। আমার মানে কোনো কুসংস্কার হয় এরকম কিছুই পাওয়া যাবে না। কিন্তু হ্যাঁ, আমার বাবা একটু মানে হয় না ওই অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করতো। তো আমি দেখেছিলাম যে বড় করে লেখা ছিল যে এই জাতিকার ভাই হবে। তো আমি বুঝতে পারলাম অ্যাস্ট্রোলজিও কত ফ্রড, কেন কি আমার কোনো ভাই হয়নি। অ্যাস্ট্রোলজি ব্যাপারটাও যে কতটা মিথ্যে, ভণ্ড। যিনি বিশ্বাস করেন তা সেই বিশ্বাসে আমি কোনো রকম ভাবে আঘাত হানছি না। আমি আমার নিজের ক্ষেত্রে বলছি যে সেটা একটা ভণ্ডামির জায়গায় চলে গেছে। আচ্ছা, মানে আপনার পরিবারে ছেলে আর হয়নি তারপরে? না, ছেলে আর হয়নি। সেই আশা মনে হয় আমাকে দিয়ে শেষ হয়ে গেছিল। মানে আমি আমার পরিবারের না হতে পেরেছি প্রদীপ, না হতে পেরেছি বাল্ব, না টুনি বাল্ব, কিছুই হতে পারিনি। তো ওখানেই আমার আশা আমাকে দিয়ে শেষ হয়ে গেছিল। মানে আমি ছিলাম আমার বংশের মতো না কৃষ্ণ ঠাকুরের মতো, যে আমাকে দিয়ে শেষ হয়েছে। শুরু আর শেষ, শুরু আর শেষ আমাকে দিয়েই হচ্ছে। তো মায়ের ওপরে এগুলো হতো, ছোটবেলা থেকে দেখতেন। তো প্রথম কথা মানে প্রথম প্রতিবাদটা আপনিই করেছিলেন কখন, কবে? আমার মায়ের সাথে যে অন্যায় অত্যাচার হতো না, সবাই জানতো যে হতো, হচ্ছে, কিন্তু সবার হচ্ছে কিছু সহ্য করে নে না, বা হয়তো 2-3 দিন অন্যের বাড়িতে গিয়ে থাকলাম। বাট একটা প্রোটেস্ট করা যে আপনারা এটা কেন করছেন, আপনি এটা কেউ করতো না। কেউ করতো না।
হ্যাঁ, মানে আমি বলবো না যে আমাকে কোনো ফেসিলিটি দেওয়া হয়নি। আমি কন্যা সন্তান হয়েছি বলে বা আমার পরিবারে আর একটা পুত্র সন্তানের ইচ্ছা ছিল বলে আমি মিড ডে মিল স্কুলে পড়েছি। আচ্ছা, আমার বাড়ির লোকেদের এখন মনে হয় যে আমি কেন কথায় কথায় মিড ডে মিল স্কুল বলি, কেন কি তারাই এই নামটা দিয়েছে মিড ডে মিল স্কুল। আমি মিড ডে মিল স্কুলে পড়েছি। মানে এটা কি ইচ্ছাকৃত ভাবেই যে মেয়ে হয়েছে বলে? ছেলে হলে কি ভালো স্কুলে দিত, আর একটু আমার মনে দামি হয়, স্কুলে আমার দিত? মনে হয়, আমি দেখেওছি, এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি, এটা আমি বলবো না শুধু আমার ক্ষেত্রে হয়েছে, যে একই বাড়িতে ছেলে মেয়ে হয়েছে, মেয়েকে বাংলা মিডিয়ামে পড়ানো হচ্ছে, হয়তো সেই বাংলা মিডিয়ামটা ভালো নাম করা বাংলা মিডিয়াম, বাট ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ানো হচ্ছে। হুম। এটা আমি দেখেছি যে ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ানো হচ্ছে, সেখানে কোনো টাকার বাউন্ডারি আসে না। মানে আমি বুঝতে পারি না যে সন্তানের প্রথম সন্তানের পর কি অর্থনৈতিক এতটা উন্নতি হয়ে যায় যে পরের সন্তানকে আমি ইংলিশ মিডিয়ামে দিয়ে দিলাম। এটা তো হতে পারে না, না? কিন্তু হ্যাঁ, আমার সাথে হয়েছে। এটা নিয়ে আমি এখনো আমার হয় না, একটা মানুষের জীবনে একটা অপূর্ণ ইচ্ছা থেকে যায়, আমি মাকে এখনো বলি যে আমাকে কি একটা ভালো বাংলা মিডিয়াম স্কুলে পড়ানো যেত না? কেন কি আমার স্কুল নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। মানে কি ছোটবেলায় না আমরা বুঝতে পারতাম না যে আমার সাথে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। আমি বুঝতে পারতাম এটাই যে আমার পরিবারের বাকি যে কাজিনসরা আছে তারা সবাই কনভেন্ট এডুকেটেড, আচ্ছা, যাদের নামের আগে সেন্ট এরকম সব দিয়ে নামটা যাচ্ছে নাম। তখন আপনি পার্থক্যটা বুঝতে আর পারলেন? আমার স্কুলের নাম নিয়ে হাসাহাসি করা হতো। তো যখন কোনো গেট টুগেদার হতো, এই যারা আমাকে বলছে যে আমি কেন তাদেরকে ক্রেডিট দিচ্ছি না, তারাই আমার স্কুলের নাম নিয়ে হাসাহাসি করতো, বা এটা বলা হতো যে দূর ওকে কি জিজ্ঞাসা করবি। হয় না, আমরা কোয়েশ্চেন পেপার নিয়ে জিজ্ঞাসা করি, এই তোর পরীক্ষায় কি কোয়েশ্চেন আসলো রে, দূর ওকে কি জিজ্ঞাসা করবি, পরে তো ওই বাংলা মিডিয়াম স্কুলে। এরকম ভাবে তাচ্ছিল্য করতো? ক্লাস টেনে যখন আমি স্টার নিয়ে পাশ করি, আমি ক্লাস টেনে স্টার নিয়ে পাশ করি, তখন আমারই একজন মানে আমি বলেই দিচ্ছি, আমার মামি বলেন, ছোট মামি বলে যে দূর বিকু, ও তো স্কুল থেকে স্টার নিয়ে পাশ করেছে, ভাব তোরা তো এর থেকে তুই তো এর থেকে ভালো রেজাল্ট করবি, মানে তুলনাটা কি? একবারও এসব বলো না যে কি ভালো রে, যে তুই ওই স্কুল থেকে স্টার নিয়ে পাশ করেছিস। তার পাশাপাশি যেহেতু আমি নাচ শিখতাম, এটা বলা হতো যে দূর ও তো নাচ শেখে, ও আবার কি পরীক্ষায় পাশ করবে, হয়তো টাইটুয়ে সেকেন্ড ডিভিশন পাবে। আর যেহেতু আমি স্টার নিয়ে পাশ করে ফেলেছি সঙ্গে লেটার গ্রেডস, তো আমাদের পরিবার হচ্ছে মাথায় হাত যে আমি কি ভেবেছিলাম, এর কোন ভবিষ্যৎবাণী করেছিলাম আর কি ভবিষ্যতে গিয়ে পড়লো, এরকম ভাবে মানে হয়েছিল। দুঃখ পেলো ভালো ভবিষ্যৎ দেখে? আমরা অবশ্যই পেয়ে যাই, অন্যের জন্য যেটা ভেবে থাকি না, সে যদি আমাদের মতন করে না চলে না, আমরা দুঃখ পেয়ে যাই। তো সে যদি বেটার কিছু করে সেখানে তো খুশি হওয়া উচিত। সবাই কি আমাদের জন্য ভাবে, বা আমার সামনে বসেও যে আমার জন্য হাসছে, আমার অবর্তমানে সে হয়তো আমাকে নিয়ে সমালোচনা করছে, সেটা আমি দেখেওছি আমার সব জায়গায়, কর্মজীবনে, আমার পারিবারিক জীবনে, যে আমার সাথে বসে ছবিও তুলছে, যে আমার সাথে মুখে হাসছে, আমি যার সাথে খাবার খাচ্ছি, সেই আমার অবর্তমানে আমার নামকে নিয়ে নানা রকম ব্যঙ্গাত্মক জিনিস বলেছে। তো আমি যেটা মনে করি, আমার অবর্তমানে যে আমাকে শ্রদ্ধা করছে, যে আমাকে প্রশংসা করছে, সেই আমার অ্যাকচুয়ালি শুভাকাঙ্ক্ষী। তো এটা আমার জীবনে খুব কম, খুব কম, হাতে গোনা। ছোটবেলা থেকে যখন দেখছেন যে এইগুলো ঘটছে, তো মানে প্রথমের দিকে কি বলতে পারতেন? মানে এরকম ভাবে প্রতিবাদ করেছেন কখনো? একদম ছোটবেলায় না, মাকে দেখতাম চুপ করে যায়, আমার মা ঘুম, বলতো হ্যাঁ মা যে ঘুম চুপ পাড়িয়ে দিত, করেছে? হ্যাঁ ঘুম পাড়িয়ে দিত, মানে সমস্যা হয়েছে ঘুমিয়ে পড়, বালিশের নিচে মুখ চাপা দিয়ে ঘুমিয়ে পড়। আমি এখনো অবধি সকালের দিকে পড়াশুনো করতে পারি না, আমি রাতে পড়াশুনো করি। কেন কি আমার বাড়িতে সকালে সারাক্ষণ ঝামেলা ঝগড়াঝাটি অশান্তি চলতো। আমি জানি রাত্রি 10টাও না, 11টার পর সবাই ঘুমিয়ে পড়বে, আর কোনো ঝামেলা হবে না। আমি 11টা থেকে 4টে অবধি পড়াশুনো করি, এখনো আমার সেই সিস্টেমটা চলেছে। আমি এরকম প্রতিবাদ করেছিলাম বলে আমার মনে হচ্ছে ক্লাস 11-এ আমাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল। 3তলা বাড়ি আমাদের, বাড়ির সামনে আমি রাস্তায় আমি আর মা ঘুরছি, কেন? আমি প্রতিবাদ করেছিলাম, কি নিয়ে? সাংঘাতিক প্রতিবাদ কি করেছিলাম, নিয়ে? আমার মায়ের উপর অত্যাচার চলছিল। আর তখন আচ্ছা। আমি মারাত্মক প্রতিবাদ করেছিলাম রাতের বেলায়। সেদিন টিউশন থেকে 11-এ আমার প্রচুর, মানে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যেহেতু 11-এ গেছিলাম, তো সেই জন্য টিউশন থেকে এসে সেদিন সারাদিনই বাড়িতে ঝামেলা, মানে এমন কোনো দিন আমার বাড়িতে ছিল না যে ঝামেলাহীন ভাবে চলতো। মানে যেহেতু হয় না যে এই বাড়ির দেওয়ালের বাইরে কেন এই আওয়াজটা যাচ্ছে, পাশের মানুষরাও তো জানতে পারছে যে এই বাড়িতে এই ধরনের মানে জিনিস প্রতিবাদটা কে করছিল? মানে অত্যাচারটা কে করছিল? আমার বাড়ির থেকে এসেছিল। মানে সবাই? বাবা? বাবা নয়? বাবার দিক থেকেও এসছে, আমি মিথ্যে কথা মানে বলবো না। সবাই মিলে আর কি? বাবার দিক থেকেও এসছে। বাবা কখনো সাপোর্ট করেনি? কিছু কিছু ক্ষেত্রে তো একদমই না। বাবা বুঝতে পারছে যে অন্যায় হচ্ছে, এতটা প্রতিবাদ আমার বাড়ির এগেনস্টে করো না।
আমার বাড়ি তোমাকে খেতে দিচ্ছে, আমার বাড়ি তোমায় থাকতে দিচ্ছে, আমার বাড়ির সারনেম ক্যারি করছো। আমার অ্যাকচুয়াল আমি যেই মানে সিগনেচারটা করি সেখানে আমি আমার সারনেম ইউজ করি না, বাট হ্যাঁ পুরো নামে আমি আমার বসু সারনেমটা ইউজ করি, কারণ কি সেটা আমার বাবার দিক থেকে পাওয়া। আমি কিভাবে জন্মাবো, কোন পরিবারে জন্মাবো সেটা আমার হাতে নেই, বাট পরের জার্নিটা আমার হাতে আছে, সেটা যেন আমি ডিসাইড করে যেতে পারি। এটা কি জেদ নাকি রাগ? জেদ, কিছু একটা সমাজে চেঞ্জ আনতে হবে। মানে হয় না এভারেস্টে কেউ কেউ গেছে পতাকা আনতে, মানে পতাকা দিতে, যাতে আমি সেই পতাকাটা দিই, যাতে অন্য মানুষ ভাবে চলো এই জায়গাটা তো জয় করা যায়, এটা কোনো প্রবলেমই না। আমি মাকে মাঝে মাঝে বলতাম চলো না বেরিয়ে যাই, আচ্ছা। চলো না বেরিয়ে যাই, নিজেদের মতো করে সংসার তৈরি করবো। আর মা বলছিল হবে না, একা দুজন কোথায় থাকবো। কিন্তু এখন আমি আর মা একাই থাকি, আমার মা এটাতে ভয়ও পায় না। মানে মা রীতিমতো এখন নিয়ে মানে এরকম ভাবে লোককে বল আমার মেয়ে আছে কিন্তু, মানে 5 ফুটের একজন মেয়ে, আমার মেয়ে আছে কিন্তু, রীতিমতো অন্যদেরকে ভয় দেখে আমার মা। একটা সময় মনে করতো যে মা মেয়ে মিলে ঘুরতে যাওয়া হয় না, আমি এখন নিজের ট্রেনের টিকিট কাটি, ঘুরতে যাই, হোটেল যদিও আমার মা ডিসাইড করে নেয়, কিন্তু হ্যাঁ আমরা দুজনে একসাথে ঘুরতে যাই। আমার মা ভাবে রাত্রির 8টার পরে ট্রেনে যাব, কে কে গাড়ি বুক করবে, বা রাত্রির 8টার পরে হয়তো ছেলে ধরা বেরোয় রাস্তায়, হ্যাঁ? কিন্তু আমার মা ঘুরতে যেতে যেতে বুঝতে গেছেন আমার মা মেয়ে অনেক সাহসী, মেয়ের সাথে যাওয়া যায়। তো সেটা প্রমাণ করতে করতে আমার 32 বছর বয়স হয়ে গেছে। এখন কোথায় থাকেন? বাড়িতেই থাকেন? না, বাড়িতে একদমই আচ্ছা। থাকি না, কেন কি আমার মনে হয়েছে মানসিক একটা শান্তি দরকার। সেই বাড়িতে থাকলে আমি, মানুষ পচা আপেলের পাশে যদি আমি একটা ভালো আপেলকেও রাখি না, আমি আস্তে আস্তে পুষতে শুরু করে দেবো। আমি যখন কিছু বাজে মানুষের সান্নিধ্যে থাকবো, তারা আমার মেন্টালিটি অনেকভাবে ইনফ্লুয়েন্স করবে, যেটা যে পরিবেশে যে বড় হয়। আজকে এই যে আমি এরকম প্রতিবাদী বা একটু হলেও আমি রেগে যাই, আমার পরিবেশই আমাকে বানিয়েছে। এই পরিবেশের জন্য আমি আমার ছোটবেলার কাছে কিন্তু কৃতজ্ঞ, কেন কি এটা হচ্ছে কি অনেকটা ওই বাঘের মতন। আমি যদি কিছু মানে একটা বাঘকে ভেড়ার দলে রেখে দিই না, সে পরের দিন ভ্যাবা করতে শুরু করে দেবে। কিন্তু বাঘকে আমাকে জঙ্গলেই রাখতে হবে, যে বাঘকে বুঝতে হবে তোমার পরিবেশ কোনটা। পরিবেশই হচ্ছে, জগতই হচ্ছে লড়াই করে নিজের হকটা বুঝে নেওয়া। তো আমাকে আমার পরিবেশই আমাকে বানিয়ে নিয়েছে, সেটা আমি বুঝতে পারি, এখনো বানাচ্ছে। তো বাবা থাকাকালীন ওই বাড়িতে থাকতেন ততদিন? বাবা থাকাকালীন ওই বাড়িতে থেকেছি, বাবা মারা যাওয়ার পরেও আমি ওই বাড়িতে থেকেছি। তারপরে লকডাউনের পরে আমার মনে হয়েছে ওই বাড়িতে থাকলে আহ আমার হয়তো টাকা পয়সা খুব একটা বেশি খরচা হবে না, কিন্তু আমার মানে বাকি সবাই আমার মায়ের সাথে যা যা করেছে, যে মাকে একটা ভালো আশ্রয়, শান্তির আশ্রয়, যে আমি সকালে উঠবো ঝামেলাহীন ভাবে, এটা দিতে পারবো না। তো আমি আর মা, আমি মানে এতটাই টক্সিক ছিল পরিবেশটা? টক্সিক তো অবশ্যই ছিল পরিবেশ, মানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেই পরিবেশ থেকে ছোটবেলা থেকে পালিয়ে আসতে চেয়েছি। যে এইটা মানে আমার বাড়ি দেখলে আমি কাঁদতে শুরু করে দিতাম, পাড়ার মোড় থেকে যখন আমার ওই লাল বাড়িটা দেখতাম আমি কাঁদতে শুরু করে দিতাম, যে কেন এই বাড়িতে আসছি আমি। এতটা ভেতর ভেতরে দুর্মূল হতো, আমার মনে হতো যে এই ঝামেলা শুরু হয়ে যাবে। এখন একটা জোরে আওয়াজ হলে আমি কেঁপে যাই। সিনেমা হলে হয় না যে ভাইব্রেশন হচ্ছে বা আওয়াজ হচ্ছে, আমি কেঁপে যাই। মানুষ বলে না ট্রমা অ্যাংজাইটি, এটা ছোটবেলা থেকেই শুরু হয়ে যায়। মানে আমরা সাধারণত বাড়ি, মানে সারাদিন যেখানেই থাকি না কেন বাড়িতে গিয়ে শান্তির ঘুম ঘুমাবো, বাড়ি যাব কখন, এই বিষয়টা থাকে আমাদের মধ্যে। কিন্তু বসুধা দিদির কিন্তু একদম আলাদা। মানে আমার বাড়িতে এখনো প্রচুর বই আছে, হুম। আমার মাকে বলি তুমি গিয়ে বইটা নিয়ে আসো। আমি আমার বাড়ি মুখো হতেই চাই না, বাড়ির সামনে দিয়েও আমি যেতে চাই না। কিন্তু হ্যাঁ, আমি আমার অধিকার ছেড়ে দিয়ে আসিনি। মানুষ বলতেই পারবে যে কত মানে কত লোভী, ওর বাড়ির অধিকার ছেড়ে দিয়ে আসেনি। আমি যদি অধিকার ছেড়ে দিয়ে আসি, আমাকে দেখা দেখি আরো 5টা মানুষ নিজের অধিকার ছেড়ে দিয়ে আসবে শান্তির খুঁজে। তো আমি শান্তির খোঁজে অধিকার ছাড়বো না। আমাকে এত দূর তো কষ্ট করতে হয়েছে, বাকি জীবনে আমি কষ্ট করব, কিন্তু আমার অধিকার যেন আমারই থাকে। এই যে পড়াশোনায় এত ভালো, স্টার মার্কস পাওয়া একজন মানুষ, ছোটবেলা থেকে এরকম একটা বাজে পরিবেশে পড়াশোনা করতেন একা একা, সেটাও কি জেদ ছিল তাই, নাকি মানে নিজেকে কিছু করতে হবে এরকম একটা ধ্যান ধারণা থেকে? আমি ছোটবেলা থেকে বুঝে গেছিলাম যে আমাকে পড়াশোনা নিয়ে এগোতে হবে। আমি যাই করি শিক্ষা দরকার, নাহলে মানুষকে আমি যুক্তি দিয়ে বোঝাতে পারবো না। আমি আমার বাড়ির লোকেদের মতন হাত তুলতে পারবো না, আমি এখন অব্দি কারোর উপর হাত তুলি না। কিন্তু আমি যা কথা বলবো তারপরে কিন্তু মানুষ আর কথা যেন না বলতে পারে। আমি যুক্তি দিয়ে বোঝাবো, আমি নিয়ম দিয়ে বোঝাবো, যেটা আইন দিয়ে বোঝাবো, দেশে আইন আছে।
যুক্তি দিয়ে বোঝাবো, সেটা যেন আমার মধ্যে গড়ে ওঠে। তাই আমি পড়াশোনা নিয়ে পড়েছি। পড়াশোনায় আমাকে করতে হয়েছে এই জন্যই, কেন কি একটা বাড়িতে ব্যাকগ্রাউন্ড ছিল, এটা আমি অস্বীকার করতে পারবো না, যে বাড়িতে একটা শিক্ষিত পরিবারও ছিল, মানে শিক্ষিতের একটা পরিবেশ, মানে শিক্ষিত হওয়ার একটা পরিবেশ ছিল। পড়াশোনা আমি করেছি। আস্তে আস্তে যখন বাড়িতে যখন 11-12-এ পড়ি, তারপরে আমি সায়েন্সের ফার্স্ট ডিভিশনও পাই 11-12-এর পর। তারপরে বাড়ির একদম সামনের একটা কলেজ, সেখানে আমাকে ভর্তি করানো হয় জুওলজি অনার্সে। সেই বাড়ি মানে এটা এরকম একটা কমেন্ট আমি শুনেছিলাম যে এই কলেজ থেকে সবাই পালিয়ে বিয়ে করে চলে যায়। আমি সেই কলেজ থেকে পরপর 3 বছর ফার্স্ট ক্লাস পাই। কলেজ টপার হয়ে আমি সেই কলেজ থেকে বের হই, তার সাথে আমি ন্যাশনাল স্কলারশিপ পাই। তারপরে আমি পিএইচডির জন্য চান্স পাই। যেই সময় আমার কাছে পিএইচডির লেটারটা আসে, আমাকে জয়েন করতে হবে কোয়েম্বাটুরে, আমার রোড অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা। রোড অ্যাক্সিডেন্ট শুধু আমার হয়েছে বলবো না, আমার হয়েছে, আমার মায়ের হয়েছে, আমার মেশোর হয়েছিল, মানে সবারই খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার ডান পায়ের ছোট যে মানে লিটল যে টোটা আছে, দ্যাট ওয়াজ ডিট্যাচড, সেটা আবার স্টিচ করা হয়। বিভৎস ইনফেকশন হয়, যে ইনফেকশনের কারণে অনেক সময় পা অ্যাম্পিউট করা হয়ে থাকে। আর আমার প্যারাইটালি ইনজুরি হয়। প্রায় 3 মাসের একটা পরিচর্যায় আমি আবার নতুন জীবন ফিরে পাই। আর সেটা আমি এখনো কৃতজ্ঞ আমার এই অ্যাক্সিডেন্টের প্রতি। তাহলে আমি এই যে বসুধা, দুটো মানুষ আমাকে রাস্তায় চিনতে পায় এইটার জন্য, মানে এটা সেকেন্ড ইনিংস। আমি সেই রাস্তা এখন আমাকে ছাড়িনি। আমি যেই কলেজে পড়াই তার একটা ক্যাম্পাস হচ্ছে ওইখানে। তো মানে আমি বলবো যে ফেট, আমি অদৃষ্টকে ভীষণ বিশ্বাস করি। কিন্তু অ্যাক্সিডেন্টে কি এমন হলো যে লাইফ বদলে গেল? আমি 3 বছর বলছি 3 মাস ঘরে বসেছিলাম, এই আফসোস করে যে আমার পিএইচডি চলে গেছে। পিএইচডি চলে গেছে কেন কি, ইন্ডিয়াতে থাকি তো একটা রিজার্ভেশন আছে। আমি জেনারেল কাস্টে পড়ি। তো জেনারেল কাস্টের ছোট্টখাট্ট সুযোগ সুবিধা পেতে না আমাকে ভীষণ এদিক ডান দিক থেকে বাদিক করতে হয়, মানে এখনো আমার পিএইচডি হয়নি। তো সেই সময় আমি ওটা নিয়ে আফসোস করছিলাম যে এরপরে কি আমি আর পিএইচডি পাবো। সেই সময় আমি কম্পিউটারের সামনে বসে ফেসবুক করতাম। ফেসবুকে হঠাৎ আমি একটা নামি দামি প্যাজেন্টের ইনফরমেশন পাই, পিসি চন্দ্রা গোল্ড লাইটস ডিভা। সেখানে আমি বোকামি করে 2টো ছবি পাঠিয়ে দিই। আর 2 মাস পর আমার কাছে কল আসে দ্যাট ইউ আর গেটিং সিলেক্টেড, আসো। আর তখন আমার অলরেডি আমার পায়ের ট্রিটমেন্টের জন্য আমার ওজন বেড়ে গেছে। সবচেয়ে বড় কথা, আমার ডাক্তার বলছে তুমি আর কোনো হিল পড়তে পারবে না বসুধা, তুমি যদি হিল পরো তোমার কিন্তু পা যদি ডিসলোকেটেড হয়ে যায় সেটা কিন্তু আর জীবনে ঠিক হবে না, সেটা তুমি ভেবে নিও। তো এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। তো আমি পিসচন্দ্রাতে বলেছিলাম যে আমি এবছর আসতে পারবো না, কারণ কি মিনিমাম হিল পরে তো আমাকে হাঁটতে হবে, বা যেটা একটা কিছু ক্রাইটেরিয়া সেটা তো আমাকে ম্যাচ করতে হবে। আমি যাইনি। বাট হ্যাঁ, ওই বছর অন্য প্যাজেন্টে গেছিলাম। বাংলাদেশ ইন্ডিয়ার একটা প্যাজেন্ট হয় বর্ষা সুন্দরী বলে, সেখানে আমি গেছিলাম। তার পরের বছর আমি বিসি চন্দ্রাতে যাই। তার পাশাপাশি এমটিভি সুপারস্টার, আমি জীবনে ভাবতে পারিনি এমটিভিতে আমি মানে এমটিভি থেকে রেকগনিশন পাবো, সেই মেলটা আসে। এর মাঝেও গল্প আছে, কেন কি মধ্যবিত্ত একটা শিক্ষিত পরিবারের মেয়ে যে পড়াশোনার সাথে যুক্ত, যে অধ্যাপিকা, তখন আমি গেস্ট লেকচারার ছিলাম, সে মডেলিং করছে, স্টুডেন্টরা কিভাবে নেবে। সেটাই তো, অধ্যাপিকা মানে ওই যে চুড়িদার পরে, শাড়ি পরে, বড় বড় চুল থাকবে, হ্যাঁ। সে মডেলিং করবে সমাজের কাছে, তার কি বার্তা স্টুডেন্টের পৌঁছাবে? কাছে, হ্যাঁ, মানে তারা কি চোখে দেখবে। তো সেটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল। মানে শিক্ষিকা মানে যে ইমেজটা সবাই মনে মনে করে নেয় সেটা ছিল না। আর মনে হয় আমাকে তৈরি করা হয়েছিল বা আমাকে পৃথিবীতে আনাই হয়েছিল এই জন্য একে আবার ভুল প্রমাণ করতো, এই জিনিসটা আবার ভুল প্রমাণ করতো। এটা আমি মাকে রোজ বলি। মানে আমার কাছে যখনই কোনো কঠিন সময় আসে, আমার মা জানে যে আমি কাঁদছি, কঠিন সময় আসছে, আমিও চোখের জল ফেলি, কিন্তু সেটাও দরকার। খুশির মানে হাসির মতনও চোখের জল ফেলাটাও দরকার। তো সেই সময় আমাকে বলা হয়েছিল কি মানে কি মডেলিং করছো, এখানে টাকা পাও মডেলিং করছো, মানে টাকাই হচ্ছে গিয়ে তোমার যোগ্যতা, তুমি যে কাজ করছো সেটার একটা মানে মানদণ্ড হচ্ছে তুমি টাকা কি পাচ্ছ সেখান থেকে, সেটা দরকার। তো আমি পাচ্ছিলাম না সেই সময়, কারণ কি ইনিশিয়ালি কেউই সেরকম ভাবে পায় না, কিন্তু রেকগনিশন পাচ্ছিলাম মডেলিং এ। পেপারে যখন আমার ছবি বেরোচ্ছে, আমার ইন্টারভিউ বেরোচ্ছে, আমার সেই স্টুডেন্টরা যাদেরকে বলা হয়েছিল যে এরা তোমাকে কি ভালোবাসবে, তারা শেয়ার করছে, তারা বলছে যে আমাদের কলেজের ম্যাম, আমাদের ম্যাম আমার ইন্টারভিউতে বা আরো যে মোটিভেশনাল, এই আওয়ার ভয়েসের মতনই যে মোটিভেশনাল চ্যানেলস গুলো আছে, সেখানে যখন আমাকে দেখছে, সেখানে আমাদের ম্যাম
তখন আমার মনে হচ্ছে আমি সেই যেই আমার এগেনস্টে যেটা আনা হয়েছিল সেটা মনে হয় জিতে গেছি। তো এই যে ম্যাডাম এত ইয়াং, এত স্মার্ট লেডি, এরকম মানে সুন্দরী, কলেজে যান যখন, স্টুডেন্টদের রিয়াকশন কি? আমি প্রথমত কলেজে এত সেজে যাই না, কলেজে আমি চশমা পরে যাই, আমার চোখে পাওয়ার আছে, আমি একটা লেন্স পরে এসেছি, আচ্ছা চুলটা বেঁধে যাই যাতে স্টুডেন্টরা এতটা কালার না দেখতে পায়। আচ্ছা আর তাদেরকে জিজ্ঞাসা করে তারা বলবে যে বসুধা ম্যাম বিভৎস রাগী একজন টিচার। কারণ কি আচ্ছা তাদেরকে আমি এটা জানাতে চাই, এই পৃথিবীতে কোনো কিছুই হাসি মুখে আসে না। আমি তাদের সাথে খুব মিষ্টি মিষ্টি করে ব্যবহার করব, তারপরে ওরা বুঝবে সবকিছু খুব মিষ্টি খুব মধুর, তা যেন না হয়। তারা যেন এখন থেকেই বুঝতে পারে যে জীবনটা কঠিন। আমি স্টুডেন্টদের সাথে খুব হেসে হেসে কথা বলছি, খুব ভালো করে না, আমি খুব ডিসিপ্লিন, এই সময় যেতে হবে এই সময়। কারণ কি আমার বাবার মুখাগ্নি করে আমি পড়াতে গেছিলাম। আচ্ছা আমার যেদিন বাবার মুখাগ্নি করলাম, করিয়েই আমি সঙ্গে সঙ্গে পড়াতে গেছিলাম। যেখানে আমি পড়াতে গেছিলাম তারা একবারের জন্য বোঝেনি যে আমি আমার লাইফের যাদের জন্য আমার সত্তা, সে একজনকে আমি হারিয়ে এসেছি। হুম কিন্তু আমি গেছিলাম, তো আমি সেই ডিসিপ্লিন যখন নিজের সাথে ভাঙিনি, তো আমি আমার যারা আমার মাধ্যমে নতুন ভাবে নিজেদেরকে দেখছে আগামী প্রজন্ম, তারা যেন এটা না ভাঙতে পারে। আমার জীবনে একটা রিগ্রেট আছে, সেই রিগ্রেটটা হচ্ছে আমার বাবা জানতেন যে আমি 3টে কলেজে তখন পড়াতাম, একটা হচ্ছে আশুতোষ কলেজ, একটা আনন্দমোহন কলেজ, আর আমার জীবনের সবচেয়ে ভালো কলেজ যেটা বিদ্যানগর কলেজ। কিন্তু হ্যাঁ, আমার বাবা জেনে যেতে পারেননি যে আমি মডেলিং এ এসেছি। কারণ কি আমার বাবা একটু হলেও মনে হতো যে আমার মেয়ের মধ্যে এই ফ্যাশন ব্যাপারটা আছে, আমার বাবারই একমাত্র মনে হতো মেয়ের মধ্যে এই ফ্যাশন ব্যাপারটা আছে, আর কারোর মনে হতো না। তো আমার বাবা যে জেনে যেতে পারেনি, আমার বাবা এটাও জেনে যেতে পারেনি যে আমারই কলেজ, আমার বাবাও আশুতোষ কলেজ থেকে পাশ করা, আমিও আশুতোষ কলেজ থেকে পাশ করা, সেই কলেজে আমি পড়াচ্ছি, এটা আমার বাবা জেনে যেতে পারেনি। কিন্তু আমার বাবা যেদিন মারা যান, বাবার বডি, আমার বাবা সিএবি তে চাকরি করতেন, তো আমার বাবা সিএবি তে যখন বডিটা লাস্ট বার নিয়ে যাওয়া হচ্ছে, আমার বাবার একজন কলিগ আমাকে একটা কথা বলেছিল যে বসুধা, তোমার বাবা কিন্তু তোমাকে নিয়ে ভীষণ অহংকার বোধ করে, তুমি 3টে কলেজে পড়াও। তো বাবার এই যে, বাবা এই কথাটা কোনদিন আমাকে সামনে বলেনি যে আমি তোকে নিয়ে না অহংকার বোধ হয় যে তুই 3টে কলেজে পড়াস। কিন্তু হ্যাঁ, বাবা মানে এখন আমি বাবা বেঁচে থাকতেই বাবার থেকে কোনোদিন কোনো রকমের কিছু আবদার করিনি, কিন্তু এখন বাবার অবর্তমানে প্রতিটা মুহূর্তে আমি যত জায়গায় গেছি, আমি যেই সব জায়গায় যাওয়ার স্বপ্ন জীবনেও আশা করতে পারিনি, সেসব জায়গা আমাকে নিয়ে যেন বসিয়ে দেওয়া হয়েছে, সেটা আমার মনে হয় বাবার জন্যই। যে আমি বেঁচে থাকতে যেই সাপোর্টটা দিতে পারিনি, সেটা তোমার অবর্তমানে দিচ্ছে। আমি কারোর বাড়িতে গিয়ে সামান্য টেবিল ছোঁয়ারও মানে সাহস করতাম না। কারণ কি যদি আমি ছোঁয়াতে বা আমি কিছু মানে দুষ্টুমি করাতে কিছু যদি ভেঙে যায়, আমার বাবার সেই ক্ষমতা নেই যে সেটা আবার কিনে আনতে হবে। তো আমার কাছে আমার আত্মসম্মান বোধটা, আত্মমর্যাদা বোধটা বিভৎস, যে আমি যখন এটা কিনে দিতে পারবো না, নষ্ট করার অধিকারও আমার নেই। আমার বাবা মারা যাওয়ার পর আমি একটা ডিসিশন নিয়েছিলাম যে আমি আমার পুরো দেহ মরণোত্তর দান করা, ইন্টারনাল অর্গান থেকে শুরু করে পুরো বডি, যাতে যাদের দরকার তারা যেন পায়। তার সাথে সাথে হচ্ছে বিজ্ঞানের জন্য ওষুধ, আমরা মানব মানে আইনত আমরা মানব মানে জীবিত মানব দেহে কোনো রকম ওষুধের এক্সপেরিমেন্ট করতে পারবো না, সেটা মৃত দেহর ক্ষেত্রেই বা মরণোত্তর দান করা দেহর ক্ষেত্রেই সম্ভব। তো এই পুরোটা আমার দেহ দান করা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে। তো এটা আমার বাবা মারা যাওয়ার পরেই এটা আমার ডিসিশন ছিল। আচ্ছা, বাবা নেই, মায়ের সাথে থাকছেন একা, এই সব বিষয় মিলিয়ে ঠিকই আছে, কিন্তু ওই যে সমাজে অনেক রীতিনীতি আছে, আর বসুধার যেহেতু রীতিনীতি নিয়ম ভাঙার অভ্যাস, তো এরকম কোনো একটা ব্যাপার শুনি যেটা খুব অসম্ভব কিছু ছিল, কিন্তু সেটাকে আপনি মানে একদম ভেঙে দিয়েছেন এবং জিতেছেন। প্রচুর আছে, প্রচুর আছে। মানে মাকে নিয়ে আলাদা থাকা, হতেই পারে যে মা মেয়ে আলাদা থাকে, তো জিনিসটা হচ্ছে আমার যেখানে আমি থাকি সে অ্যাপার্টমেন্টও জানে যে এই বাড়িতে নক করলে কি হবে, এই ঘরে নক করলে কি হবে, বা এই মানে যেভাবে বলে না যে এই মেয়ে কিন্তু খুব ডেঞ্জারাস, মা কিছু বলবে না, মেয়ে বেরিয়ে বসে বলবে কি ব্যাপার। মানে আমার মা আমার অ্যাবসেন্সে যদি আমার ঘরে একটা কলিং বেলে বাজানো হয়, সেটা আমি নিচে গিয়ে প্রশ্ন করি কেন এই কলিং বেল বাজানো হয়েছে। তো এই সাহসটা যখন করছে না,
মানুষ কি ভাবে যে আচ্ছা আমার ছেলে এই প্রোটেকশনটা দেবে, তো আমার মা এখন বাইরে বেরিয়ে বলে মেয়েকে বলে দেবো, বা আমার মা যেরকম সমস্যাতেই পড়েক না কেন আমার কাছে ফোন করবে। আমার বাড়িতে এই আগের বছরই হয়েছিল, 2024-এর একদম প্রথম দিকে আমার মা বাড়িতে একটা ডকুমেন্টস নিতে গেছিল। আমার পিসির মেয়েরা তারা আমার মাকে লক করে দেয়, আর তখন আমি ইনভিজিলেশন ডিউটিতে ছিলাম। তো সেই জন্য আমার ফোনটা সাইলেন্টে ছিল, বিকজ আমি যখনই কোনো কাজের জায়গায় ঢুকে আমার ফোন সাইলেন্ট করে দিই। তো আমি সেই ফোনটা পাইনি। আমি তারপরে যখন মাকে কল করছি আমি জানতে পারি যে আমার মাকে দরজা বন্ধ করে লক করে দিয়েছে, আর বলেছে এই ঘর থেকে বেরোতে হলে তোমাকে একটা সাদা কাগজে সাইন করে দিয়ে যেতে হবে, এই বাড়ির আমি সমস্ত অধিকার ছেড়ে দিচ্ছি। তো সঙ্গে সঙ্গে আমি আমার যে অ্যাডভোকেট আছে, আপনি খবরটা পেলেন কি করে? ফোন? আমার মায়ের একজন স্টুডেন্ট আমাকে ফোন করে জানায়। আচ্ছা। আর যখন আমি এক্সামিনেশন হল থেকে বেরোচ্ছি আমি দেখছি আমার ফোনে মানে অন্তত পক্ষে 23 থেকে 25টা মিসড কল মায়ের? তো আমি পরে বুঝতে পারলাম মায়ের স্টুডেন্টের থ্রুতে যে এরকম মাকে আটকে রেখেছে, আর বলছে তুমি বেরোতে পারবে, তোমাকে আমি ঘর আনলক করে দিয়ে দেবো। কে বলছে ওটা? আমার পিসির 2 যে মেয়ে আছে, তারাও মেয়ে? অ্যাডপ্টেড অ্যাডপ্টেড আচ্ছা। অ্যাডপ্টেড। মানে পৃথিবীর নিয়ম আছে না, তুমি একজন মেয়েকে বার করেছো, তোমাকে নিজের সন্তান আমি দেবো না। তুমি সেই ইকুয়াল, পৃথিবীর একটা সাম্যতার নিয়ম আছে, আমার থেকে ততটাই কাড়া হবে যতটা আমি অন্যের থেকে কাড়বো, আমাকে ততটাই দেওয়া হবে যতটা আমার থেকে নেওয়া হয়েছে। এটা আমি বিশ্বাস করি। মানে আমার মা বুঝতে পারছে যে আমাকে লিখে দিয়ে আসতে হবে, আমার মেয়ে আর কি করবে। আমার মায়ের তখনও মনে হচ্ছিল। আমি আমার অ্যাডভোকেটকে ফোন করি, আমার একজন অ্যাডভোকেট আসেনি, 2জন অ্যাডভোকেট এসছে। কর্ণশ্রী থানা, তো এখন আমাদের কর্ণশ্রী থানা হয়েছে, কর্ণশ্রী থানার ওসির সাথে বসে আছি। আমি যখন বললাম যে দে আর ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, তাদের একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তারা অ্যাডভোকেট। আমার ওসি একটা কথা বলেছিল আমাকে আমার অ্যাডভোকেটের সামনে, আপনি কি প্রভাবশালী না, আপনার হয়ে 2জন অ্যাডভোকেট কথা বলছে, যা কম প্রভাবশালীর কি আছে। আমি তখন বলে আমাকে হতে হয়েছে, আমাকে ততটাই চেঁচাতে হয়েছে যতটা চেঁচানো আপনাদের কান অব্দি আসতে পারবে, নাহলে আপনারা আমাকে এই ওসি অব্দি পৌঁছাতে দিচ্ছিলেন না। ঠিক ঠিক। তখন আমি তখন ওনাকে পরে এসে বলেছিলাম আপনাদের কপাল ভালো আমি মিডিয়াকে আনিনি। এবার বলবে যে বসুধা তুমি যেটা শাসাচ্ছ, শাসানিও দরকার, এই গর্জনটাও দরকার। আমি সারাক্ষণ মাথা নামিয়ে এরকম বাঘের মতন হেলে দুলে যাচ্ছি না, আমার গর্জনই প্রমাণ করবে যে আমার জাতটা কি, বাঘের জাত, সেটা আমাকে প্রমাণ করে দিতে হবে। তো এটা আমি সবাইকেই বলি, যখন দরকার গর্জনটাও এমন জোরে করতে হবে যে কান অব্দি যেন যায়। তো সেই পিসি যাকে সবচেয়ে বড় অ্যাডভোকেট ভাবা হয় আমার বাড়িতে, সে এসে বলেছিল ও যেন এফআইআরটা না লেখে। মানে বাড়ির প্রবলেমের কারণ তাহলে পিসিই ছিল মেনলি, মানে উনি সবকিছু অজুহাত মাত্র। হুম। এখনকার দিনে না সম্পত্তি একটা বড় কারণ। একদম। বাবা মারা গেছে, তুমি আর কি করবে সম্পত্তি নিয়ে। একদম। আর যদি সম্পত্তি নিতেই হয় তোমাকে একটা বড় কন্ট্রিবিউশন দিতে হবে, বড় কন্ট্রিবিউশন। এবার প্রশ্ন হতেই পারে কন্ট্রিবিউশন দিয়ে দাও না, এই দিয়ে দাও নাটাই বা কেন? দেশে কি আইন কানুন নেই, নিয়ম নেই? নিয়ম সবার জন্য এক। মানুষ ভাবে আমি নিয়ম জানবো কোথা থেকে, সব জায়গা আছে। আগে নেট নেট ফ্রি ছিল না, এখন নেট ফ্রি আছে, জানতে হবে। তো মেয়ের যে এত সাহস, মাও তাহলে সাহসী হয়ে গেছে আগের থেকে অনেকটাই। একটু একটু হয়ে গেছে। এখন আমাকে বলে, আমার মা আমাকে বুয়া বলে ডাকে, বুয়া আমাকে ভাবিস না কিন্তু আমি অনেক সাহসী হয়ে গেছি। কাকে ফোন করতে হবে বল, নিজে থেকেই বলে? নিজে থেকেই বলে কাকে ফোন করতে হবে বল। মানে যে মানুষটা একটা সময় চুপ করে যেতে বলতো। হ্যাঁ মানে তুই আছিস তো। এমনিতে তো প্রচুর বাজে অভিজ্ঞতা, ভালো অভিজ্ঞতা সবকিছুর সম্মুখীন হয়েছেন। প্রেমের অভিজ্ঞতাটা কেমন? প্রেমের ক্ষেত্রেও যেখানে যেখানে ভালোবাসা, যেখানে বন্ডিং ব্যাপারটা এসছে, সেখানে আমার মনে হয় আমি একটুখানি কপাল দোষে মানে সম্পর্কের ব্যাপার যেখানে। হ্যাঁ, আমার সম্পর্ক বেশি দিন টেকেনি এটাও বলবো না। 6 বছর টিকেছে, তারপরে 4 বছর টিকেছে, দুটো সম্পর্ক ছিল। প্রথম সম্পর্কের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে খুব একটা বেশি দিয়ে ফেললে না ঠকতে হয়, ঠকেছি। কিন্তু পরবর্তী ঠকেছি প্রচুর বার সে গেছে ফিরে আবার এসছে, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। কিন্তু তারপরে যখন মনে হলো যে না, এটা না নিজের অপমানটা বারবার করে মাথা পেতে নিয়ে নেবা, যে আমার কাছে হয়তো এর থেকে ভালো অপশন নেই, এটা হতে পারে না। সেও তার মতন
মানে একটা সময় ছিল তার কাছে আমি হাত পা জোর করে বলেছি প্লিজ ছেড়ে যাস না, আমার মনে হয়েছে যে আমি একে ছাড়া বাঁচবো না বা একে ছাড়া আমার চলবে না। সেই সময় যেহেতু বাড়িতেও একটা খারাপ সিচুয়েশন চলছিল, আমি ভেবেছিলাম হয়তো তার মাধ্যমে আমার ভালো থাকাটা হতে পারে, কিন্তু সেখানে আমি ছিলাম না। আর তখন আমি কাঁদতাম যে আমার সঙ্গে কেন এরকম হতো, কিন্তু আমার মনে হয় তাকেও আমার জীবন থেকে তুলে নেওয়া হয়েছে এই জন্যই, ওটা আমার হয়তো ঠিক লক্ষ্য ছিল না, লক্ষ্য আমার অন্য কিছু ছিল, সেই জন্য হয়তো হয়নি। তারপরে যখন যেই মানুষটিকে পেলাম, সেই মানুষটিকে পেলাম আমার বাবার মারা যাওয়ার সমসাময়িক সময়। সে খুব মানে ভালো করে বাবা মারা যাওয়ার সময় আমার সঙ্গে ছিল, সাপোর্ট করেছে। আর যেটা বুঝতে পারলাম, সে পরজীবীর মতন আমার থেকেই তার সব রসদগুলো নিচ্ছিল। আহ আমি দিল্লিতে একটা ইউনিভার্সিটিতে পড়ানোর চান্স পাই। আমাকে বলা হলো তুই না যাস না, তুই যাবি, তো আমি কলকাতায় একা হয়ে থাকবো। আমার খারাপ লাগলো, বাবা কেউ আমার জন্য এতটা ভাবে। তো সেই মানুষটাকে দেখলাম ঠিক 2 মাসের মাথায় সে চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট থেকে মাস্টার্স করার চান্স পায়, সে চলে গেল। সে একটা সাবজেক্টে সাপ্লি পেলো, সেই সাপ্লি পেমেন্টটা কে করছে, আমি করছি। হ্যাঁ, সে পেমেন্টটা সে রিটার্ন করেছে, অবশ্যই রিটার্ন করেছে, বাট যেটা তার বাড়ির করার কথা সেটা আমি করেছি। তারপরে আমি অল অফ আ সাডেন দেখলাম যে সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, কোনো কন্ট্যাক্ট নেই। তো আমার মনে হয়েছে প্রেমটা এইভাবেই শেষ হতে হয়েছে কারোর জন্য। এটার পরে অনেক পরিবার মানে পরিবারের দিক থেকে আমার মনে হয়েছে, আমাকে অনেকে বলেছে বাবা এ তো একটার পর একটা প্রেম হয়। সেক্ষেত্রে আমি বলবো যে আমার কপাল দোষ, এটা কিছু করার নেই, বা এই সকল জিনিসের জন্য আমি হয়তো তৈরি হইনি, বা এক জীবনে আমি সব পাবো না। বিয়েটা প্রমাণপত্র যেন না হয় যে তোকে আলটিমেটলি বিয়ে করতে হবে। আমাকে এখনো অনেকে বলে তুই বিয়ে করছিস করার না? কোনো পরিকল্পনা নেই? বিয়ে করার পরিকল্পনা অবশ্যই ছিল, প্রেম তো ছিল। হ্যাঁ ছিল, প্রেম করেছি যখন অবশ্যই ছিল, কিন্তু একটা সময় গিয়ে বুঝতে পারলাম যে একই জীবনে সব পাওয়া যাবে না। একই জীবনে আমি সব পাবো এরকমটা না হয় না। আমাকে হয়তো এই বিয়ে বা এই যে একটা পারিবারিক ব্যাপার থেকে দূরে রাখা হয়েছে, তার মানে এরকম না যে আমার কোনো পারিবারিক রেসপন্সিবিলিটি নেই। আমি একটা কথা চাই বা আমি একটা কথা সবচেয়ে বেশি মানি, যতদিন আমার মা বেঁচে আছে ততদিন যেন আমি বেঁচে থাকি। কিন্তু হ্যাঁ, আমার একটা পরিকল্পনা আছে, ইন ফিউচার আমার কিছু বাচ্চাদের দায়িত্ব নেবার পরিকল্পনা আছে। আচ্ছা। মা মানে এরকম না যে আমাকে বায়োলজিক্যালি হতে হবে। কিছু বাচ্চা যারাও হয়তো তাদের কপাল দোষে মা বাবাকে হারিয়েছে বা থেকেও হয়তো নেই, তাদের দায়িত্বটা যেন নিতে পারি, অতটা যেন টাকা আমার হয়ে যায়, সেই ইনকামটা যেন আমার হয়ে যায় যে আমি তাদের দায়িত্ব নিতে পারি। তো সেই জিনিসটা তারা যতদূর অব্দি চাইছে, পড়াশুনো চাইছে, সেইটুকু করতে। বা কেউ হয়তো এরকম আমার মতো বাজের পরিবারে আছে, পরিবার হয়তো আছে, তারা নিতে চাইছে না, দায়িত্ব নিতে চাইছে না, বেরিয়ে আসা। মানে কি এখনকার দিনের মেয়েরা হাতের কাজ করেও স্বাবলম্বী হচ্ছে, হাতের কাজ, প্রচুর বিজনেস, ছোটখাটো বিজনেস থেকে স্বাবলম্বী হচ্ছে। কিন্তু হ্যাঁ, বাজে মানুষদের সাথে থেকে না। 2025-এ আমার মনে হয় না আমার বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আছে, মানে জীবনটা অনেক কিছু ব্যাপারে আমার এনগেজড হয়ে গেছে। মানে গল্প শুনে যেটা মনে হলো, জেদ, সাহস, ইচ্ছে শক্তি যেরকম আছে সেরকম মেনে নেওয়া, মানিয়ে নেওয়ার ক্ষমতাও আছে। যেখানে আসলে মানাতে হবে, যেখানে যেমন ভাবে মানিয়ে নিতে হবে। মানে সারা জীবন আমি কষ্টে দুঃখে, আমার জীবনে কি কষ্ট, আমি দুঃখ বিলাসী না। হেরে না গিয়ে, থেমে না থেকে প্রতিবাদ করেই জীবনে এগিয়ে গেছেন এবং এখনো লড়াই করে যাচ্ছেন। অধ্যাপিকা, পাশাপাশি মডেলিং, এই যে দুটোর মধ্যে সামঞ্জস্য বজায় রাখা, এটা কিন্তু মুখের কথা নয়। যাই হোক, অনেক কিছু শিখলাম আসলে আজকে, অনেক কিছু জানলাম যে চেষ্টা করলে, ইচ্ছে শক্তি থাকলে অনেক কিছু করা যায়। আর তার জলজ্যান্ত উদাহরণ উনি ওনার মাকে নিয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক। আর উনি হিউম্যান রাইটসে কাজ করেন, আপনারাও যোগাযোগ করতে পারেন ওনার সাথে, উনি অনেক ভালো ভালো সাজেশন দিয়ে দেবে। তো আজকে এই পর্যন্তই। আপনারাও বলতে পারেন আওয়ার ভয়েসে আপনাদের জীবনের গল্প। আসুন কথা বলি, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর বসুধা দিদিকে অনেক অনেক ধন্যবাদ আওয়ার ভয়েসে আসার জন্য। আমার সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ, ভালো থাকুন। আওয়ার ভয়েসের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।